আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফেল। রিসেন্টলি আমি সাউথ কোরিয়া থেকে ভিসা পেয়েছি এবং এই ভিডিওটি হচ্ছে আমার জার্নি সম্পর্কে, কীভাবে আমি কুমিল্লা থেকে সাউথ কোরিয়া বুসান শহর পর্যন্ত জার্নি করেছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার ফ্লাইট ছিল দুপুর 3টায়, তো আমি আগেভাগে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার সময় অনেক ট্রাফিক ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো আমি ভোর 5টার দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম বন্ধুদের সাথে। আমার সাথে ছিল আমার মা বাবা এবং কিছু বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু যা ছোটোবেলা থেকে আমার সাথে সবসময় ছিল। ছোটোবেলা থেকে কুমিল্লার মধ্যে বড় হয়েছি, তো এলাকাটাকে লাস্টবারের মধ্যে দেখে নিচ্ছিলাম। এটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল আমার জন্য এই জার্নিটা শুরু করার দিক দিয়ে। ঢাকায় প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম জার্নি শুরু করার পর। তো তখন প্রায় বাজছিল 10টা বাজে, যেহেতু আমার ফ্লাইট ছিল 3টায়, 3 ঘন্টা আগে থাকা বাধ্যতামূলক ছিল। তো ততটুক টেনশন ছিল না, লেটও হয়নি, টাইমলি মেবি পৌঁছেছিলাম। আমার ফ্লাইট ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, যা 2টা ট্রানজিট ছিল। একটা ছিল 12 ঘন্টার ট্রানজিট আর একটা ছিল 3.5 ঘন্টার ট্রানজিট, যা আমাকে অনেক ভোগায়, যা সামনে গেলে বুঝবেন আপনারা। যারা বাইরে স্টাডি করতে যায় তাদের জন্য সবচেয়ে টিপিক্যাল পার্ট এই স্থানটাই, যেখানে একবার এন্ট্রি হয়ে গেলে আর ফেরত আসা যায় না। তো এই পার্টটাই সবচেয়ে টিপিক্যাল ছিল আমার জন্য, মা বাবা ভাই বোনদেরকে বিদায় দেওয়া। আর এর থেকেও সবচেয়ে বেশি কঠিন লাগছে আমার কাছে আমার প্রিয় বন্ধুদেরকে বিদায় দেওয়া। আমার বেস্ট ফ্রেন্ড সাগর, সে আমাকে ছাড়তেই চাচ্ছিল, কারণ ছোটোবেলা থেকে একসাথে ঢাকার বন্ধু ছিলাম আমরা। সো আমার এন্ট্রি হয় গেট নাম্বার 3 দিয়া। 3তে জাস্ট তারা আমার পাসপোর্ট আর টিকিটটা দেখে। এন্ট্রি হওয়ার পরে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের সামনে। তো এখানে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। ওরা আমার ব্যাগ ওজন করে, এরপর ব্যাগের মধ্যে টিকিট লাগিয়ে দেয়, এরপর আমাকে বোর্ডিং পাসটা দেয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। বোর্ডিং পাস নেওয়ার পর সবচেয়ে কঠিন সময় যা হচ্ছে ইমিগ্রেশন একবার পার হয়ে গেলে ফেরত আসা যায় না। তো ইমিগ্রেশনে আমার তেমন কোশ্চেন জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে যে কী জন্য যাচ্ছি, স্টুডেন্ট ভিসা কি না। তো ওরা আমার অফার লেটারটা চেক করে এবং ভিসাটা আছে কি না সেটা স্ক্যান করে চেক করেছে, যে আসলে কি আমি সাউথ কোরিয়া স্টাডির জন্য যাচ্ছি কিনা। কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে, তেমন আহামরি না, একদম ইজি কোশ্চেন ছিল। বাট যারা স্টুডেন্ট ভিসার জন্য সাউথ কোরিয়া পড়াশোনার জন্য যাবেন, তাদের সাথে মাস্ট পাসপোর্টের সাথে ভিসার কপিটা, এর সাথে অফার লেটার বা ইউনিভার্সিটির প্রোভাইড করা COA, আর বোর্ডিং পাসটা মাস্ট হারালে চলবে না, মাস্টের সাথে থাকতে হবেই। সো ইমিগ্রেশন পার হওয়ার পর আমাদের ডেস্টিনেশন ছিল 11 নম্বর গেট। তো 11 নম্বর গেট থেকে আমাদের প্লেনে উঠতে হবে। তো 11 নম্বর গেটে প্রায় 3-4 মিনিটের মতো লেগে গেছে হেঁটে যেতে। তো ওইখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমার ওয়েট করতে হয়, 1 ঘন্টার প্লাস। আর বাংলাদেশে এয়ারপোর্টে এমন একটা অবস্থা, যেখানে চার্জিং যে পাওয়ার ব্যাংক থাকে, মেবি চার্জ সেন্টার, ওইখানে কোনো চার্জ ছিলই না। বাজে অবস্থা বাংলাদেশ এয়ারপোর্টে। প্লাস হচ্ছে এখানে ওয়াইফাইটাও ওয়ার্ক করতেছিল না। তো এমন একটা অবস্থা আমি কখনো আশা করি নাই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। আর হ্যাঁ, যে জিনিসটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে আমার চেক ইন করার সময় 2টা লাগেজ দিয়েছিলাম চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে। তো এই দিকটাই পজিটিভ ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে, যে 2টা ব্যাগ ক্যারি করা যায়, এবং একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম আর একটা ক্যারি ব্যাগ নিয়েছিলাম। তো যখন আমি 11 নম্বর ক্যাবিনের সামনে, 11 নম্বর গেটের সামনে যখন এসেছি, তো এখানে আমার জুতা, ঘড়ি, জ্যাকেট সব খুলে অফিসারের কাছে দিতে হয়। তারা স্ক্যান করে যাচাই করে নেই কোনো লাইটার মাইটার বা অন্য কিছু আছে কিনা। তো প্রায় 3টা যখন বেজেছিল, 3টা বাজে ফ্লাইট ছিল, কিন্তু 3টা বাজে আমাদেরকে কল করে যে বাসে উঠতে হবে। তো বাসে করে আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছে গিয়ে পৌঁছলাম। তো প্লেনের কাছে পৌঁছাবার পর এখানে কিছু অফিসার ছিল, তারা আবার আমাদের বোর্ডিং পাসটা চেক করে। তো বোর্ডিং পাসটা চেক করে আমাদেরকে প্লেনে এন্ট্রি করায়। অবশেষে দীর্ঘতম জার্নিটা স্টার্ট করলাম। তো সিটগুলো অনেক ছোট ছিল, আর
আনফর্চুনেটলি আমি মিডল সিট পেয়েছিলাম, উইন্ডো সিটটা পাইনি কারণ আমি বোর্ডিং পাস নেওয়ার সময় বলিনি আসলে। যদি বলতাম উইন্ডো সিট লাগবে তখন উইন্ডো সিটটা পেতাম। তো পরবর্তী যখন 2বার উঠছিলাম, একটা ছিল কুমিং থেকে ট্রানজিট আর একটা ছিল সাংঘাই থেকে। তো দোনোবার আমি বোর্ডিং পাস নেওয়ার সময় বলেছিলাম যে উইন্ডো সিট লাগবে, তো তা দোনোবারই আমার উইন্ডো সিট দিয়েছিল। অবশেষে প্লেন আস্তে আস্তে করে রানওয়ের দিকে যায়। তো টেক অফের সময় একটা ইন্টারেস্টিং পার্ট হয় যে আস্তে আস্তে করে যখন রানওয়ের দিকে যায়, সাডেনলি যখন স্পিডটা তার হাইয়েস্ট লেভেলে থাকে, আর হঠাৎ করে যখন বোঝা যায় যে আমি আর মাটির সাথে লাগিয়ে নেই, তো ওইটা সবচেয়ে বেস্ট পার্ট থাকে। জার্নি বেস্ট পার্টটা থাকে যখন টেক অফটা হয়। টেক অফের বেস্ট পার্টটা এখানেই। আর টেক অফের পর সবচেয়ে খারাপ লাগে যে বাংলাদেশের মাটিটাকে লাস্টবার মতো দেখছি। অবশ্যই আবার আসা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। তো 2-3 বছর পর হয়তো আবার আসা হবে, তো তখন দেখা হবে, কিন্তু 2 বছরের জন্য আর দেখা হবে না এই দেশটা। তো এই জায়গাটাই সবচেয়ে খারাপ লাগে যে লাস্টবারের মতো বাংলাদেশের মাটিটাকে দেখছি। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যে সবচেয়ে খারাপ দিকটা লেগেছে তা হচ্ছে আমার খাবারটা। ফার্স্টে যখন বাংলাদেশ থেকে টেক অফটা হয় তখন খাবারটা তো যাও নিজেকে বুঝতে দেওয়া যায় যে ভালো ছিল, কিন্তু পরবর্তী যে খাবারগুলো দিয়েছে এগুলো দেখলে আপনারা বলবেন। তো এখানে জাস্ট একটা বন দেয়, বাটার বন, জেলি বন মেবি, আর একটা কেক দেয়, আর একটা অ্যাপেল জুস দেয় মেবি। এটা হচ্ছে একটা কেক, জাস্ট ড্রাই ফ্রুট কেক মেবি, আর একটা ছিল অ্যাপেল জুস, এইটুকুই। তো এটা ছিল আমার কুমিংয়ে পৌঁছাবার আগ পর্যন্ত খাবার। মেবি 4 ঘন্টা ফ্লাই করার পর অবশেষে কুমিং এয়ারপোর্টে পৌঁছালাম। তো কুমিং এয়ারপোর্টটা অনেক বড় ছিল, প্রায় বাংলাদেশ থেকে দ্বিগুণ 3 গুণ ছিল তা বলাই যেতে পারে। তারপর আমাকে কিছু পেপার ওয়ার্ক করতে হয় কুমিং এয়ারপোর্ট, যা চায়নাতে অবস্থিত। তো এখানে পেপার ওয়ার্ক করার পর আমাকে ওরা 1 দিনের টেম্পোরারি ভিসা দেয়। তো যেহেতু ট্রানজিট আছে 1 দিনের, সেই জন্যে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমি নিচে ব্যাগেজ কালেক্ট করতে চলে আসি। যেহেতু আমি বাংলাদেশ থেকে একটাই বোর্ডিং পাস নিয়ে এসেছিলাম, তো এখান থেকে আবার বোর্ডিং পাস নিতে হয়, আমার কালেক্ট করতে হয়। তো বোর্ডিং পাস কালেক্ট করে আমার যেতে হয় কুমিং এয়ারপোর্টের উপরে, প্রায় 3 তলায় যেতে হয়। এখানে আমার ওয়েট করতে হয় প্রায় 12 ঘন্টা, ট্রানজিট 12 ঘন্টা ওয়েট করতে হয়। 12 ঘন্টা অনেক কঠিনভাবে আমাকে পার করতে হয়েছে। অবশ্যই ভিতরে হোটেল সিস্টেম আছে, হোটেল 2500 টাকা নিয়ে বাংলা টাকায়। তো এখানে ওয়েট করার সিস্টেম আছে, কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, তো ওই সুবাদে আমি নিচে গিয়ে ওয়েট করি। অবশেষে প্লেন আসে। অনেক 12 ঘন্টা ওয়েট করার পর চায়না এয়ারপোর্টে আমার একটা অবস্থা ছিল যে খাবার থাকা সত্ত্বেও নিতে পারছিলাম না, কারণ কেউ ল্যাঙ্গুয়েজ একটু বুঝে না। তো হালাল ফুড পাবো কিনা, একটা নুডলস নিয়ে অবশেষে কাপ নুডলস, তাও বারবার জিজ্ঞাসা করতে হচ্ছিল ইজ দ্যাট হালাল অর নট, চিকেন লেখাটা বারবার পড়তে হচ্ছিল। আর চায়না এয়ারপোর্টে ওয়াইফাইটা পাওয়াটাও, কারণ ওয়াইফাইটা তারা নাম্বার লাগে ওয়াইফাই অ্যাক্সেস পেতে হলে, সেজন্য নেটওয়ার্কও পাচ্ছিলাম না। তো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। অবশেষে 12 ঘন্টা ওয়েট করার পর যখন প্লেনে উঠি তখন একটা স্বস্তি পাই। সবচেয়ে বাজে হয় এই জায়গাটা যে এটা আমি জিজ্ঞাসা করে পারতেছিলাম না এটা কী ছিল আসলে, আর গন্ধটা এত বাজে ছিল যে খেতে পারিনি। শুধুমাত্র পেস্ট্রিটা ভালো লাগছিল আর কফিটা জাস্ট খেয়েছিলাম। এরপরে সাংঘাই এয়ারপোর্টে বেশি সময় পাই নাই, কারণ 2 ঘন্টা ট্রানজিট, 3 ঘন্টা ট্রানজিট ছিল। তো ল্যান্ডিং হওয়ার পর থেকে একটু তাড়াহুড়া করে বোর্ডিং গেটে যাই, তো তেমন সময় পাই না ভিডিও করার। তো শেষ পর্যন্ত এইখান থেকে ডাইরেক্ট বুসানে ঢোকার আগ মুহূর্তে এটা ভিডিও, যখন অবশেষে এত বড় জার্নি শেষে সাউথ কোরিয়াতে যখন এন্ট্রি করা হয় তখন এই ফিলিংটা আলাদা থাকে। তখন
আমার এন্ট্রিটার ভিডিওটা আসলে জোস ছিল। এটাই আমার কাছে এই পুরো জার্নি বেস্ট মুভমেন্ট ছিল। তো সাউথ কোরিয়া ল্যান্ড করার পর তেমন ইমিগ্রেশনে তেমন কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না, ব্যাগগুলো কালেক্ট করার পর এখানে এটিএম বুথ থেকে আমার কাছে $150 ছিল। $150 কোরিয়ান ওনে ভাঙায়নি। তারপর এখান থেকে আমি টেনশনে ছিলাম কীভাবে আমি নিজে কোশিয়ান বা হোস্টেলে উঠবো। একটা বড় ভাইয়ের সাথে দেখা হয় হঠাৎ করে। তো বড় ভাই বললো যে তোমার টেনশন করা লাগবে না, আমি তোমার যে কোশিয়ান বা হোস্টেল এটা আমি চিনি, তো তোমাকে ট্যাক্সি আমি ঠিক করে দিচ্ছি। তো উনি আমাকে অনেক হেল্প করে, সাথে আমার ডলারটা কোরিয়ান ওনে ভাঙাতেও হেল্প করে। তো ট্যাক্সি ঠিক করার পর উনি আমাকে লোকেশন বাবা জিজ্ঞাসা করতেছিল। তো আমার লোকেশনটা আমি বাবা দেখাচ্ছিলাম ওনাকে। তো উনি তো ইংলিশ একটু বুঝতেছিল না। ওনার কাছে আমি ওয়াইফাই করছিলাম। আসলে উনিও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে, ল্যাঙ্গুয়েজ না বোঝার কারণে উনিও কিছু হেল্প করতে পারতেছিল না আমাকে। তো অবশেষে প্রায় 30-32 ঘন্টার জার্নির পর ডেস্টিনেশনে পৌঁছালাম, যা অনেক কষ্ট দিয়েছে আমাকে। মূলত খাবারটাই, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে খাবারটাই মূলত কষ্ট হয়েছে, না হলে বাকি সব অনেক গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।